তাহলে কি আমি আহ, যেটা ভাবছিলাম, আমি এই প্রশ্নটা সামিরা ইসলাম আপুর কাছে করতে চাইবো। আপু, মানে তার মানে জি। কি দাঁড়ালো বিষয়টা, যে আমরা কি আহ নাকবা বা দ্য বিগেস্ট, হ্যাঁ, ক্যাটাস্ট্রফ যেটা 1948-এ হয়েছিল, যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় এবং রাতারাতি প্রায় 7 লাখের উপরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হতে হয়েছিল, অনেক জেনোসাইড হয়েছিল, আমরা কি এরকমই একটা জি। নাকবার জন্য অপেক্ষা করছি? আমার তো আহ সায়রা আপুর কথা শুনে সেরকমই লাগছে। আচ্ছা আপু। একটু বলবেন? আচ্ছা আপু, আপনি যে, জি জি আপু, আমি বলছি, এই যে আপনি যে বললেন আসলে যে আমরা আরেকটি নাকবার অপেক্ষা করছি কিনা, আমি আসলে বলবো যে নাকবা তো শেষই হয় না। হ্যাঁ, কেন বলছি? এই যে 1948 সালের 15ই মে কে তো অফিসিয়ালি নাকবা দিবস বলা হয়। হ্যাঁ, এই প্রক্রিয়াটা আসলে 48-এর আরো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, এবং এটা শুরু হয়েছে যখন খিলাফা ধ্বংস হয় ওই সময় থেকেই। হ্যাঁ, আপনারা জানেন, আপুও বলেছে যে 1917 সালে বেলফোর ডিক্লারেশনের পর এর ধারাবাহিকতায় 48-এ যখন অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তারপর থেকেই কিন্তু সেখানকার মানুষদের উপরে এই আল-নাকবা বা মহা বিপর্যয় নেমে আসে। এবং ইহুদি সশস্ত্র গোষ্ঠী আর সেনারা ফিলিস্তিনিদের ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা শুরু করে হত্যা, লুট আর সংযোগ। এখন এইভাবে করে যখন তারা ম্যাস কিলিং চালাতে থাকে, তখন স্বাভাবিকভাবে প্রাণ ভয় লাখ লাখ ফিলিস্তিনি কিন্তু তাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে পালাতে থাকে। এবং আপনি বললেন অ্যামাউন্টটা, যে প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি কিন্তু তখন তাদের জায়গা ছেড়ে জর্ডান, লেবানন, সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে তারা আশ্রয় নেয়। এবং এটার পরে, আরো পরে বিভিন্ন সময় হওয়া আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের ভূখণ্ডের প্রায় 78% তারা দখল করে নেয়। এবং আস্তে আস্তে দেখা যায় যে এই অ্যামাউন্টটা বাড়তে বাড়তে এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে একটা সময় এই ফিলিস্তিনিদের বসবাস শুধুমাত্র ওয়েস্ট ব্যাংক আর গাজার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। সো ওই 17 সাল থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের উপর নেমে আসা মহাবিপর্যয় বা নাকবা, সেটা তো বন্ধ হয়ই নাই, বরং এখনো কিন্তু সেটা কন্টিনিউ করতেছে, এবং এটা এখন আরো বেশি ইন্টেন্সিফাই হচ্ছে। গত 70 বছর ধরে অ্যাভারেজে প্রত্যেক দিন 250 জন ফিলিস্তিনি মারা গেছে, এটা অক্সফামের রিপোর্ট। আর এই গত 2023 সালের 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত কি কি হয়েছে এটা তো আমরা সবাই জানি। এই 15 মাসের যুদ্ধে গাজায় প্রায় 20 লাখ মানুষ তার ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। নাকবার সময় যত মানুষ ঘরবাড়ি হারাইছিল ওই সময়টাতে, এইবারের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। এবং আসলে পুরো মুসলিম উম্মার জন্যই আসলে কথাটা সত্যি। হ্যাঁ, বসনিয়া, চেচনিয়া, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, মিয়ানমার, বিভিন্ন দেশে বিভিন্ন সময় কত মুসলমানের যে এই পরিণতি হচ্ছে তার কিন্তু হিসাব নেই। তাই নাকবা অনেক আগে শুরু হয়েছে এবং এটা কিন্তু চলমান। বুঝতে পেরেছি আপু, কিন্তু আমার এখানে একটু প্রশ্ন আছে যে আহ, নাগমা চলমান, কিন্তু তখনকার বাস্তবতা আর বর্তমান সময়ের বাস্তবতা কি এক? আপনি যে বলছেন যে নাগবা এখনো হচ্ছে। আচ্ছা আপু, তখনকার বাস্তবতার সাথে বর্তমান সময়ের বাস্তবতার বা একটা মানে টাইমের একটা অনেক বড় পার্থক্য আছে আপু। এবং সেই সেটা কেমন? পার্থক্যটা হচ্ছে যে ফিলিস্তিন সহ, হ্যাঁ আমি বলছি, পার্থক্যটা হচ্ছে যে ফিলিস্তিন সহ সব মানে আমাদের মুসলিম উম্মার একটা বিরাট অংশ এখন আগের চেয়ে অনেক অনেক বেশি সচেতন। হ্যাঁ, তারা অনেক বেশি অ্যাওয়্যার। এবং এই যখন খিলাফা ধ্বংস হয়েছিল, আমি যদি আবার একটু পিছনে যাই, খিলাফা ধ্বংসের পরপরই যখন ফিলিস্তিনিদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে দেয়া হয়, তখন কিন্তু তারা আসলে একটা কেমন একটা অবস্থা, তারা হতবিহ্বল, তারা কনফিউজড। হ্যাঁ, মাত্র মাত্রই তাদের খিলাফার ডিস্ট্রাকশন হয়েছে, তারপরে এত বড় একটা বিপর্যয় নেমে আসছে, তারা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তখন তারা কি হলো, কেমনে ঘটলো, আমরা কি করতে পারি সেটা খুঁজতে শুরু করছে, এবং তারা বিভিন্ন সলিউশন খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, এই যে ইউএন, তারপরে বিভিন্ন রকমের পিস ট্রিটি, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ওআইসি সহ অনেক কিছু তারা চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে। এবং তখনও এখনো এভাবেই কিন্তু মুসলিমদের উপরে নানান সময় এ সমস্ত ইন্টারন্যাশনাল ল, জেনেভা কনভেনশন, এই ডেমোক্রেসি, এই বাক স্বাধীনতা, মানবাধিকার, হ্যাঁ পশ্চিমা বিশ্বের দেওয়া 2 স্টেট সলিউশন, এগুলা চাপায় দেওয়া হয় আর মানতে বাধ্য করা হয়। হ্যাঁ, এবং করা হয়েছেও। কিন্তু এখন সিনারিও ইজ ডিফারেন্ট সিস্টার। কেন ডিফারেন্ট? কারণ আজকে এই যে এত কিছু বললাম, হ্যাঁ, এই এদের চেহারাগুলো কিন্তু এখন এক্সপোজড।
হ্যাঁ, এত বছর ধরে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে টায়ারলেসলি, আমি বলবো যে একদম তারা পরিশ্রম করছে রীতিমতো এটা এস্টাবলিশ করার জন্য যে আমেরিকা ইসরায়েল তারা অপরাজেয়, তারা হেন তারা তেন, একটা মিথ তারা প্রচার করছে। 7ই অক্টোবরের পর আমরা বুঝে গেছি যে তাদের হারানো আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ, এবং মিডিয়া কি করতো আগে, ইন্টেনশনালি মানুষ এই মুসলিমদের উপর হয়ে যাওয়া এসব সাফারিং অত্যাচার তারা গোপন করতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা দেখতেছি যে এই যে ওপেন ফায়ার, হ্যাঁ ওপেন ফায়ার গুলো আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ, এবং বাবাদের হাতে তাদের বাচ্চাদের গলা কাটা লাশ আমরা দেখতে পাচ্ছি আর ধ্বংসস্তূপের উপরে পড়ে থাকা বাচ্চাদের যে আকুতি, হ্যাঁ যে বাঁচাও বের করো, এগুলো সবই আমরা দেখতেছি। হ্যাঁ, সো তারা তাদের এই সমস্ত অবস্থা যেমন দেখতে পাচ্ছি এবং একই সাথে কিন্তু তারা যে সমস্ত ওয়েস্টার্ন ভ্যালু আমাদেরকে গিলানোর চেষ্টা করে, যে ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইট, ইকুয়ালিটি, জাস্টিস, এগুলাও সব আসলে এক্সপোজড হয়ে গেছে। হ্যাঁ, এবং একই সাথে আমাদের মুসলিম শাসকদের যে বিট্রায়াল, আমি ফার্স্ট কোশ্চেনেও বলছিলাম যে তারা যে বিট্রে করছে কিভাবে, সেই বিট্রায়াল, তাদের বিভিন্ন কূটনৈতিক চাল, হ্যাঁ তারপরে যে সো কল্ড সিজফায়ারের উদ্দেশ্য, এই সব এখন উম্মা বুঝে। হ্যাঁ, তারা বুঝে যে টু স্টেট সলিউশন, সিজ ফায়ার, এগুলো হলো ফালতু সমাধান, এগুলা কোনোভাবেই কোনোভাবেই তাদের এই দুর্ভোগ কমাতে পারবে না। হ্যাঁ, ওই দিনই দেখতেছিলাম যে একজন 80 বছরেরও বেশি একজন বয়স্ক বুড়া একজন লোক, হ্যাঁ ফিলিস্তিনি, যিনি হয়তো প্রথম নাগবার সময় হয়তো একদম পিচ্চি বাচ্চা ছিল, 5-6 বছরের শিশু ছিলেন, তিনি বলতেছেন যে আমরা মরে গেলেও এখান থেকে যাব না। হ্যাঁ, আমরা হচ্ছি অনেক বছর, 100 বছরের বেশি পুরানা জলপাই গাছের মতো, যার শিকড় মাটির গভীরে। হ্যাঁ, আপনারা জানেন যে একটা গাছ অনেক বড় হয়ে গেলে এটা রুট একদম গভীরে পৌঁছায় যায় এবং ওটা উপড়ানো এত ইজি হয় না। তো সে বলতেছে যে আমরা হইলাম সেই সব অলিভ গাছের মতো। হ্যাঁ, তো আগের বার এই ভুল করলেও এখন আমরা সেই ভুল করব না। হ্যাঁ, সো তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা, হ্যাঁ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন মাররাতাইন, যে মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। সো নিঃসন্দেহে আনডাউটেডলি ইসলামের আকীদা এবং এর রাজনৈতিক চিন্তা আমাদের মধ্যে আগের থেকে উম্মার মধ্যে আগের চেয়ে অনেক বেশি সলিডিফাইড হয়েছে। হ্যাঁ, এত বছরে উম্মার কাছে পরিষ্কার হয়ে গেছে যে তার সাফারিংস, তার কষ্টের এই উৎসটা আসলে কোথায়, কবে থেকে এটা শুরু হয়েছে, আর কেন এই প্রবলেম তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের ঢাল, আমাদের শিল্ড, হ্যাঁ আমাদের প্রোটেকশন, খিলাফা ব্যবস্থা পতনের পর থেকেই কিন্তু আসলে এটা শুরু। সো যতদিন আসলে মুসলিমরা এই খিলাফার আন্ডারে ছিল ততদিন কিন্তু তারা কোনো নির্যাতনের শিকার হয় নাই, আপনি খুঁজলে পাবেন। হ্যাঁ, এবং মুসলমানদের কোনো ভূখণ্ডও হারাইতে হয় নাই। হ্যাঁ, কোনো মুসলিম ল্যান্ড আসলে হারায় নাই, শুধু মুসলিম না, একই সাথে ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে থাকছে। হ্যাঁ, 48-এর আগে, এই নাকবার আগে প্যালেস্টাইনের অবস্থা কি ছিল? হ্যাঁ, সেখানে তো মানে মুগ্ধ হয়ে যাবেন দেখলে, হ্যাঁ ছবিগুলা, মানে জাফা হাইফার মতো জমজমাট শহর, মানে এক্সিলেন্ট ন্যাচারাল ভিউ, হ্যাঁ জলপাই গাছ, সংস্কৃতি শিল্প, মানে সবকিছু মিলে একটা ঐতিহ্যবাহী, একটা লাক্সারিয়াস একটা দেশ ছিল। এবং উসমানী খিলাফার শাসনকালে জেরুজালেমের জয় থেকে শুরু করে, ওই সময় থেকে শুরু করে এই বেলফোর্ট ডিক্লারেশনের আগ পর্যন্ত ফিলিস্তিন তার এই শান্তির লংগেস্ট টাইম কিন্তু তারা পার করছে। বাট এর পরের অবস্থা তো আসলে আমরা সবাই জানি। সো আমরা যদি আসলে এই নাকবা বন্ধ করতে চাই, হ্যাঁ নাকবা ছিল, চলতেছে, চলবে, এবং এটা চলতে থাকবে আনলেস আমরা কিছু করি। সো আমরা যদি এটা বন্ধ করতে চাই, হ্যাঁ এবং মুসলিম উম্মাকে তার হারানো গ্লোরি যদি আমরা ফিরাই দিতে চাই, তাহলে বিশ্ব নেতৃত্ব হিসেবে আমাদেরকে ইসলামকে ফিরায় আনতেই হবে। হ্যাঁ, এটার আসলে কোনো বিকল্প নাই, এবং উম্মার এই যে সচেতনতা, তারা যে এখন অ্যাওয়্যার, এইটাকে কাজে লাগায় আমাদের উম্মাকে ইউনিফাই করতে হবে শুধুমাত্র একটা উদ্দেশ্য সামনে রেখে। সেটা কি? সেটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার পুনরুত্থান। আদারওয়াইজ এই নাগবাপু চলতেই থাকবে। জাজাকিল্লাহু খায়ের বোন সামিরা ইসলামকে। আলহামদুলিল্লাহ, আপনার অ্যান্সার থেকে আসলে পুরো বিষয়টা খুব ভালোভাবে উঠে এসেছে যে আমাদের এই নাগবা কিন্তু চলমান। তো নতুন করে হয়তোবা এই ক্যাটাস্ট্রফের মাত্রা, ইন্টেন্সিটি, ভয়াবহতা বাড়বে, কিন্তু নাগবা বন্ধ হয় নাই এবং নাগবা বন্ধ হবে না।